সালাম আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তোমাদের সাথে আমাদের মোটামুটি আমরা কলেজ খুলে গেছে। আমাদের কলেজে তোমাদের ক্লাস আমরা নিচ্ছি। তোমরা যারা এখনও কলেজে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারছো না বা কলেজের সাথে তোমাদের সম্পর্ক বা কলেজে আসতেছো না, তোমাদের সাথে আবারও আমি তোমাদের অনুরোধ করবো তোমরা কলেজে আসবে, তোমরা স্যারদের সাথে কথা বলবে, তোমরা ক্লাস করবে। তারপর আমরা আমাদের সাধ্যমতো যতটুকু অনলাইনে ক্লাস করা দরকার আমরা ক্লাস করব। তোমরা সম্ভব হলে কলেজে আসবে, অবশ্যই আসবে। কলেজে এসে তোমাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। আর আমি আমার সাবজেক্টের ছাত্রছাত্রীদের সবসময় বলি যে তোমরা ব্যক্তিগতভাবে হোক, আমার সাথে টেলিফোনে হোক, কলেজে হোক বা টেলিফোনে যোগাযোগ করে তোমাদের কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেবে। তো আজকে তোমাদের দর্শন দ্বিতীয় যে পত্র, সেই পত্রটা দর্শন তোমরা জানো আমাদের ফার্স্ট ইয়ারে দুই পেপার আছে। একটা হলো দর্শনের সমস্যামূলক ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার নাম হলো ইথিক্স বা বাংলা যাকে আমরা বলি নীতিবিদ্যা। তো আমরা জানি যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যখনই পরীক্ষাটি দিবে অংশগ্রহণ করতে হবে। সেখানে তোমাদের ইনকোর্স পরীক্ষা থাকে 20 নম্বর, আর 80 নম্বরে আমাদের তোমরা একটা পরীক্ষা অংশগ্রহণ করবে। সেখানে 3টি গ্রুপ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো ক যে বিভাগ সেটা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সেখানে 12টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হলো 1। আর খ বিভাগ হলো সংক্ষিপ্ত কোশ্চেন, 4×5 20। আর গ বিভাগ হলো ব্রড কোশ্চেন, সেখানে 5টা কোশ্চেন আনসার করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো 10, সেখানে 50, 20 আর অতি সংক্ষিপ্ত হলো 10। টোটাল এই 80 নম্বরের পরীক্ষা তোমাদের অংশগ্রহণ করতে হবে। সেখান থেকে আমরা দেখি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলি, সেই প্রশ্ন উত্তরগুলা স্টুডেন্টরা বেশি ভুল করে। আর যে খ বিভাগ এবং গ বিভাগ যেটি সংক্ষিপ্ত এবং ব্রড কোয়েশ্চেন যেগুলি রচনামূলক, এগুলি সাধারণত আমরা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট সাজেশান করে দিলে ওখান থেকে পড়লে মোটামুটি একটা কমন পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদেরকে আনসার করতে গেলে তোমাদের পুরো বইটা সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে, রিডিং করতে হবে। তাহলেই আমরা ওখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা সহজে আনসার করতে পারবো। সেই জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ আমি অন্তত আমার সাবজেক্ট থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলি আসতে পারে সম্ভাব্য এই প্রশ্নগুলো তোমাদের আমি ক্লাস নিব। আজকে আমি অধ্যায় 5 যে দর্শন দ্বিতীয় পত্রে অধ্যায় 5 ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া, নৈতিক, অনৈতিক এবং নৈতিক নিরপেক্ষ ক্রিয়া, এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত কতগুলি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এবং উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। যেমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ঐচ্ছিক ক্রিয়া কী? ঐচ্ছিক ক্রিয়া আমরা সহজেই জানি, ক্রিয়া মানে কাজ, কর্ম। এটা আমরা সাধারণত স্বাভাবিকভাবে এটাই বুঝি যে ক্রিয়া বলতে আমরা বুঝি কোনো কিছু করা, কাজ করা, কর্ম করাতে। ঐচ্ছিক ক্রিয়া কী? যে ক্রিয়াটা মানুষ স্বেচ্ছায় তার স্বজ্ঞানে উদ্দেশ্য সাধনের উপায় এবং মেইনলি উদ্দেশ্য মানুষ স্বেচ্ছায় স্বজ্ঞানে কোনো কিছু চিন্তাভাবনা করে যে কাজ সম্পাদন করে তাকে আমরা বলব ঐচ্ছিক ক্রিয়া। অর্থাৎ আমরা সবসময় সহজভাবে যে কোনো প্রশ্নের উত্তরটা আমরা কঠিনভাবে না দিয়ে, জটিলভাবে না ভেবে সেটাকে সহজভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো। যে ঐচ্ছিক ক্রিয়া কি? যে কাজটা আমরা স্বজ্ঞানে স্বেচ্ছায় চিন্তাভাবনা করে সম্পাদন করে থাকি তাকে আমরা বলবো ঐচ্ছিক ক্রিয়া। তো ঐচ্ছিক ক্রিয়াকে আমরা ভাগ করলে কয়টি স্তর পাই? ঐচ্ছিক ক্রিয়া, এখন আমরা যদি বলি যে তোমরা বলতে পারো যে স্যার ঐচ্ছিক ক্রিয়াটা কী? যে ঐচ্ছিক ক্রিয়াটা যে আমরা স্বজ্ঞানে স্বেচ্ছায় আমরা সম্পাদন করব সেটি কী, সেটি সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা দরকার। ঐচ্ছিক ক্রিয়ার 3টি স্তর থাকবে। ঐচ্ছিক ক্রিয়ার 3টি স্তর, প্রথমে হলো মানসিক স্তর, তারপরে শারীরিক স্তর এবং লাস্ট হলো পরিসমাপ্তি স্তর। তাহলে আমাদেরকে প্রথমে এই 3টি স্তর সম্পর্কে আমাদের একটু জানা দরকার। 3টি স্তর কী? প্রথম মানসিক স্তর। মানসিক স্তর কি?
সেটা হলো যে আমি যে কাজটি করতে চাই, ইচ্ছুক, সেই কাজটি সম্পর্কে আমি মনে মনে একটা ধারণা, কল্পনা, চিন্তা করব। এটাকে আমরা বলবো মানসিক স্তর। তারপর মনে কর আমি আজকে কলেজে যাব, বা আমি আজকে একটা যে কোনো একটি কাজ করব, বাজারে যাব, তাহলে মনে মনে ভাববো যে আমি কখন, কয়টার সময় ঘর থেকে বের হবো, বাজারে যাব। এই যে মনে মনে যে ভাবা, এটাকে আমরা বলবো মানসিক স্তর। তারপরে হলো শারীরিক স্তর। শারীরিক স্তর মানে তারপরে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিব। এই যে আমি যাওয়া আসা, কষ্ট করা, যাওয়া, শরীরটা আমি এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাব, এটাকে আমরা বলবো শারীরিক স্তর। অর্থাৎ পরিশ্রম যে করা, এটাকে আমরা বলবো শারীরিক স্তর। এবং লাস্টে হলো পরিসমাপ্তি স্তর। পরিসমাপ্তি স্তর মানে শেষমেশ হলো আমি যখন কর্মটা শেষ করে আমি যখন ব্যাক টু দ্য, যাকে আমরা বলি ইংরেজিতে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যখন আমি ফেরত আসব, তখন এই স্তরকে আমরা বলবো পরিসমাপ্তি স্তর। তাহলে আমরা ঐচ্ছিক ক্রিয়ার 3টি স্তর কী কী দেখলাম? মানসিক স্তর, শারীরিক স্তর এবং পরিসমাপ্তি স্তর। 3টি স্তরই আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বর্ণনা করলাম। ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎসটা কী? আচ্ছা, ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎসটা হলো অভাববোধ। অর্থাৎ অভাববোধ থেকেই আমাদের মনে ঐচ্ছিক ক্রিয়াটা উৎপন্ন হয়। এখন আমি যদি তোমাদেরকে বলি যে অভাববোধ কী? আচ্ছা, অভাববোধ যদি মনে করো একজন ব্যক্তির যখন অভাববোধ হবে বা তার যখন ক্ষুধা লাগবে, তখন সে ক্ষুধার তাড়নায় কোনো কিছু খাওয়ার জন্য, পাওয়ার জন্য সে বের হয়ে যাবে। এটি হলো ঐচ্ছিক ক্রিয়া। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কাজে প্রলুব্ধ হয়ে সে প্রবৃত্ত হয়। অর্থাৎ অভাববোধ, এটাকে আমরা বলবো অভাববোধ। অর্থাৎ যে কোনো কাজে কর্মে সে স্বেচ্ছা সম্পাদন করতে, তার ভিতরে একটা সেটি অভাববোধ। সেটি খাওয়ার হতে পারে, সে ভালো কিছু পাওয়ার হতে পারে, অনেক সে অর্থ সম্পদ বা যে কোনো কিছু, লোভ, লালসা, লিপ্সা থেকে সব কিছুর থেকে হতে পারে। অর্থাৎ অভাববোধটাকে আমরা চিহ্নিত করেই আমাদের ঐচ্ছিক ক্রিয়াটা সবসময় সম্পাদন আমরা করব বা আমরা সাধারণত করে থাকি। আচ্ছা, এখন আমরা যে কথাটা বললাম যে ঐচ্ছিক ক্রিয়া, তাহলে আমাদের আলোচ্য যে বিষয়টা কি, ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয়টা কি, তখন আমরা বলবো যে ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হচ্ছে বিবেচনা। ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হচ্ছে বিবেচনা। কি বললাম? বিবেচনা। ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হচ্ছে বিবেচনা। আচ্ছা, তাহলে আমরা ঐচ্ছিক ক্রিয়াটা কি, আমরা এটা একটু দেখলাম। ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হচ্ছে কি? বিবেচনা। তারপর হলো কামনা কি? আচ্ছা, কামনা কি সেটা আমরা যদি বলি, যে সংক্ষিপ্ত আকার বা এক কথা যদি বলি, এটা আমরা বলবো যে অভাববোধকে দূরীকরণের জন্য এক বা একাধিক বস্তু লাভ করার যে আগ্রহ, তাকে আমরা বলবো কামনা। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কিছু কোনো না কোনোভাবে কোনো কিছু পেতে চায়। এটাকে আমরা বলি কামনা। এটাকে আমরা বলি কামনা। কেউ হয়তো মনে মনে ভাবে যে আমি এবার পরীক্ষায় GPA 5 পাবো, এটাই তার একটা কামনা। আবার কেউ চায় যে সে ব্যবসাতে উন্নতি করবে, সে সবসময় কামনা করে মনে মনে যে আমি যাতে ব্যবসায় ভালো করতে পারি। এভাবে জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষেরই কোনো না কোনোভাবে সে কোনো কিছু পাওয়ার জন্য কামনা করে, তার ভিতরে একটা কামনা, একটা ভাব থাকে। তাহলে এইটাই হলো কামনা। তাহলে কামনা কি? কামনা যদি বলি, এটা সংক্ষিপ্ত আগে কি বলবো? অভাববোধকে দূরীকরণের জন্য, আমাদের যে অভাববোধ আছে, আমাদের যে কোনো কিছু পাওয়ার আগ্রহ, ইচ্ছা আছে, সেই অভাববোধকে দূরীকরণের জন্য একাধিক বস্তু লাভ করার যে আগ্রহ, তাকে বলা হয় কামনা। আচ্ছা, কামনা তাহলে আমরা লক্ষ্যটা কি? তাহলে আমরা এখন বলতে পারবো যে কামনার আমাদের কি লক্ষ্য। আমাদের একটা লক্ষ্য আছে, সেটা হলো যে আমরা মানে অভাববোধটাকে দূরীকরণের জন্য আমরা যে বস্তু লাভ করার কামনা করি, যে সেই বস্তুটাকে বলা হয় কামনার লক্ষ্য। অর্থাৎ জীবনে প্রতিটি মানুষের কোনো না কোনো একটা লক্ষ্য থাকে। অর্থাৎ অভাববোধ, আমার ভিতরে যে জিনিসটা পাওয়ার যে আগ্রহ, এইটাকে দূরীকরণের জন্য আমি যে বস্তুটাকে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি, কামনা করি, ইচ্ছা পোষণ করি, তাকে আমরা বলবো কামনার লক্ষ্য। তাহলে আমরা দেখলাম যে জিনিসটাকে আমরা দূরীকরণের জন্য, আমরা অভাববোধটাকে দূরীকরণের জন্য আমরা যে বস্তু লাভ করার জন্য আগ্রহ প্রকাশ করি, ইচ্ছা পোষণ করি বা কামনা করি, তাকে আমরা বলবো কামনার লক্ষ্য। অর্থাৎ পৃথিবীতে
প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনোভাবে সে কামনা করে থাকে, তার একটা লক্ষ্য থাকে, জীবনের প্রতিটা লক্ষ্যে। আমি আগেই বলেছি, একটা স্টুডেন্ট তার লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, বা লক্ষ্য না থাকলে কোনো ব্যক্তি কেউ কখনো জীবনে সাইন করতে পারে না। আচ্ছা, তারপরে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলি খুবই সহজ প্রশ্ন, যেগুলি আমাদের পরীক্ষায় সাধারণত আসে, এগুলি তোমরা আনসার করতে পারো না, খুব ভালো করে খেয়াল করবে। আমি সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আজকে ক্লাস নিচ্ছি। যেমন উদ্দেশ্য কী? উদ্দেশ্যটা হলো তোমার আমাদের একটা পরিচালনা শক্তি। আমার উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমি কোনো কাজে যেতে পারবো না, এটা আমাকে সে চালিত করতে পারবে না। উদ্দেশ্য হলো এক ধরনের, আমরা কি বলবো, সংক্ষিপ্ত বললে পরিচালনা শক্তি, তোমাকে পরিচালনা করবে। তোমার উদ্দেশ্য আছে তুমি আজকে কলেজে যাবে, আর তোমার যদি উদ্দেশ্য না থাকে তাহলে তুমি দেখবে যে ঠিক আজকে কলেজে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না। তাহলে উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকবে, তাহলে সে ওই কাজটি সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা, কামনার দ্বন্দ্বটা কি? আমরা আগেই বলেছি, যে বস্তু লাভ করার জন্য কোনো বস্তুকে অভাববোধ দূরীকরণের জন্য যে বস্তু বা ব্যক্তিকে বা কোনো কিছু পাওয়ার জন্য যে ইচ্ছা বা কামনা, তাকে আমরা বলি কামনার লক্ষ্য। এখন কামনার ভিতরে আবার দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব মানে ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হলো কামনার দ্বন্দ্ব। পৃথিবীতে আমরা প্রত্যেক ব্যক্তি আমরা এখানে কামনার দ্বন্দ্ব। এখন একজন ব্যক্তি, সে চায় যে সে খুব বড় লোক, খুবই পয়সাওয়ালা হবে, আবার সে বলে না আমি সৎভাবে চলবো। এই তার মনের ভিতরে একটি কামনার দ্বন্দ্ব চলতে থাকে। একবার সে মনে মনে প্রশ্ন করে আমি এদিকে যাব, একবার মনে মনে প্রশ্ন করে সে মানে এই পথে না গিয়ে আরেক পথে যাবে। এইভাবে একজন ব্যক্তি কোনো না কোনোভাবে কামনার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এটি প্রত্যেক স্বাভাবিক একটি ব্যাপার, সেটা হতেই পারে, প্রায় মানুষেরই এটা হতে পারে কামনার দ্বন্দ্ব। আমরা বাজারে গিয়ে যখন কোনো জিনিস আমরা চয়েস করে কিনতে চাই, তখন আমাদের মনে একবার চিন্তা করি এটা কিনবো, আরেকবার চিন্তা করি ওটা কিনবো। এই যে আমার মনের ভিতরে দুইটি দোলনা কাজ করে, এটাকে আমরা বলি কামনার দ্বন্দ্ব। তারপর অনৈতিক ক্রিয়া কী? আমরা এটা একটু দেখি। অনৈতিক ক্রিয়া হলো যে ক্রিয়ার নৈতিক গুণ নেই তাকে অনৈতিক ক্রিয়া বলে। যে ক্রিয়ার নৈতিক গুণ নেই তাকে অনৈতিক ক্রিয়া বলে। যে ক্রিয়ার নৈতিক গুণ নেই তাকে অনৈতিক ক্রিয়া বলে। আচ্ছা, কর্মের উদ্দেশ্য কি? আচ্ছা, কর্মের উদ্দেশ্য কি? কর্মের উদ্দেশ্য হলো কর্মে পরিচালনা শক্তি। উদ্দেশ্য এবং কর্মের উদ্দেশ্য তোমাদের মনে রাখতে হবে একই। তাহলে আমাদের কর্মের উদ্দেশ্য হলো কি? কর্মের উদ্দেশ্য হলো কর্মের এক ধরনের পরিচালনা শক্তি। তারপরে আছে যে আমাদের কর্তব্য কি? নৈতিক বিচারে যা করা উচিত তার নামই হলো কর্তব্য। অর্থাৎ আমরা সবসময় একটি সহজ, এটা সবসময় আমরা সাধারণত বলে থাকি, কর্তব্য বা কি, তোমার এটা করা উচিত, এটা তোমার কর্তব্য। আমরা এটা বলি, মা বাবাকে সম্মান করা উচিত, কর্তব্য। এই কথাগুলো আমরা সচরাচর বলে থাকি। তাহলে অর্থাৎ নৈতিক বিচারে বা নৈতিক নিয়মে যা করা উচিত এটাই তার কর্তব্য। মনে করি আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যখন দেখি যে কোনো পিচ্ছিল কোনো কিছু রাস্তায় পড়ে আছে, তখন আমার উচিত বা আমার কর্তব্য ওই পিচ্ছিল যে জিনিসটি সেটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কারণ এই পিচ্ছিল জিনিসের উপর কারো পা পিছলে হয়তো সে কোনো দুর্ঘটনায় সম্মুখীন হতে পারে। এটি হলো কর্তব্য। তাহলে নৈতিক বিচারে বা নৈতিক মানদণ্ডে যা করা উচিত তাই তখন করা দরকার, আর এটাকে আমরা বলবো কর্তব্য। উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্য হলো কাজ করার এক ধরনের চালিকা শক্তি বা পরিচালনা শক্তি। যেটা আমি আগেই বলেছি, উদ্দেশ্য আছে আমি আজকে কলেজে যাব, আমাকে আমার চালিকা শক্তি থাকতে হবে। যদি আমার চালিকা শক্তি না থাকে তাহলে উদ্দেশ্য না থাকে তাহলে আমি কলেজে যেতে পারবো না। তাহলে উদ্দেশ্য হলো কাজ করার চালিকা শক্তি, আর অভিপ্রায় হলো উদ্দেশ্য সাধন উপায় এবং উদ্দেশ্য সাধনে
পরিণামের সমষ্টি। তাহলে উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে কী পার্থক্য, আমরা সেটা এক কথা সেটি আমরা দেখতে পেলাম। তাহলে উদ্দেশ্য এবং অভিপ্রায় এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটি কোশ্চেন আমি খুব ইম্পর্টেন্ট আজকে ক্লাস নিয়েছি, যেমন কামনার দ্বন্দ্ব, কামনা কী, অনৈতিক ক্রিয়া কী, তারপরে উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী, কর্তব্য কী। যেমন আমাদের ইমানুয়েল কান্টের একটি বক্তব্য হলো কর্তব্যের জন্য কর্তব্য। এই কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় সচরাচর আসে যে কর্তব্যের জন্য কর্তব্য, এটি এই প্রসিদ্ধ বাণী কোন দার্শনিকের? তখন আমরা বলবো এটি হলো কর্তব্যের জন্য কর্তব্য, এটি হলো ইমানুয়েল কান্ট। এটি হলো ইমানুয়েল কান্ট, একজন বিখ্যাত যুক্তিবিদ। এটি হলো ইমানুয়েল কান্টের একটি বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এটি হলো কার বক্তব্য? এটি হলো ইমানুয়েল কান্ট নামের একজন দার্শনিকের বক্তব্য। তাহলে আমরা ঐচ্ছিক ক্রিয়া 3 স্তর যেটা বললাম, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। ঐচ্ছিক ক্রিয়া 3টি স্তর আমরা পড়েছি আগে, মানসিক স্তর, শারীরিক স্তর এবং একদম পরিসমাপ্তি আমাদের স্তর। আচ্ছা, এটা গেল, আমরা এটা দেখলাম। তারপরে আমরা দেখব যে সংকীর্ণ অর্থে নৈতিক বলতে কি বোঝায়। সংকীর্ণ অর্থে নৈতিক বলতে আমাদের কি বোঝায়, আমরা এটা একটু দেখি। সংকীর্ণ অর্থে নৈতিক বলতে বোঝায় যা যথোচিত, ভালো, যথার্থ, ঠিক বা সৎ কাজ, অর্থাৎ যথোচিত বা নৈতিক বলতে আমরা এটা সহজে আমরা বুঝি যে কাজটি ভালো, যেটি নৈতিক মানদণ্ডে, যে কাজটি সবার মানদণ্ডে সব দিক দিয়ে ভালো, যথার্থ, সঠিক এবং যেটি যথোচিত, যথা উচিত বা যথোচিত, তাকে আমরা বলবো নৈতিক। এটা আমরা বলে থাকি অমুক খুব নৈতিক মানুষ, আমাদের কিছু নৈতিকতার নিয়মকানুন আছে, আমরা এই কথাগুলো সবসময় ব্যবহার করে থাকি। তাহলে আমাদের বুঝতে হবে যে নৈতিক কী। নৈতিক মানে যেটি সম্পূর্ণভাবে সঠিক, যেটি সৎ, যেটি যথার্থ এবং যেটি যথোচিত, তাকে আমরা বলবো নৈতিক। আর আরেকটা প্রশ্ন আমাদের সাধারণত মনে জাগে যে আমাদের ঐচ্ছিক ক্রিয়া কী দ্বারা নিয়ন্ত্রিত? আমাদের ঐচ্ছিক ক্রিয়া উদ্দেশ্য এবং কামনার দ্বারা নিয়ন্ত্রিত। এটি একটি কমন কোশ্চেন, যেটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আমাদের ঐচ্ছিক ক্রিয়া কী দ্বারা নিয়ন্ত্রিত? আমাদের ঐচ্ছিক ক্রিয়া উদ্দেশ্য ও কামনার দ্বারা নিয়ন্ত্রিত। এটা আমাদের একটু জানার দরকার। আমরা তার আগে ঐচ্ছিক ক্রিয়া কী সেটি আমি তোমাদের পড়েছি, কামনার দ্বন্দ্ব কী সেটিও পড়েছি, কামনা কী সেটিও পড়েছি। এরপরে যদি আমাদের আসে যে খুবই সহজ প্রশ্ন, আমাদের ঐচ্ছিক ক্রিয়া কী দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমরা বলবো যে আমাদের ঐচ্ছিক ক্রিয়া উদ্দেশ্য ও কামনার দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, এখন আমরা এখানে কতগুলি প্রশ্ন আমরা দেখলাম যে সংকীর্ণ অর্থে, আমরা ব্যাপক অর্থে নৈতিক কী, আমরা সংকীর্ণ অর্থে নৈতিকতা কী, নৈতিকতা নিরপেক্ষ বা নীতি বহির্ভূত ক্রিয়া কী, এই কোশ্চেনগুলো আমাদের একটু মাঝে মাঝে আমাদের পরীক্ষা আসে। তবে আমি যে কোশ্চেনগুলো বেশিরভাগ আমাদের পরীক্ষা আসে, এইগুলি আমরা একটু শেষ করলাম। সেটা আমরা একটু আগে দেখলাম যে উদ্দেশ্য, অভিপ্রায় কী, কর্তব্য কী, তারপরে আমাদের কমন কি ঐচ্ছিক ক্রিয়ার কতগুলো স্তর, এই জিনিসগুলো আমি দেখলাম, তোমাদেরকে পড়ালাম। ঐচ্ছিক ক্রিয়ার উৎসগুলা কী, উৎসগুলা কোন উৎসের কী কাজ, এটিও আমি তোমাদেরকে একটু পড়ালাম। তোমরা এই চ্যাপ্টারে এই প্রায় যে 10-12-15টা পরিবেশের বাকিগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। তোমরা টেক্সট বইটা পড়বে, যেমন অধিকার কী, কর্মের উৎস কী, এই জিনিসগুলো আমরা বই পড়লে, রিডিং পড়লেই আমরা সেটি জানতে পারবো। আমরা এইগুলির মাধ্যমে আমরা মোটামুটি আমাদের আশা, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা যদি কিছু রিডিং পড়ি আর কিছু কোশ্চেন আমি তোমাদেরকে চ্যাপ্টার পড়াই দিয়ে উত্তর সব বলে দিব, তোমরা এগুলি পড়লেই
তোমরা তোমাদের মোটামুটি পরীক্ষার সময় কোশ্চেনগুলি আনসার করতে পারবে। তবে তোমাদের অনুরোধ, তোমরা চ্যাপ্টারগুলি পড়বে এবং সাথে সাথে ইয়াকে বলবে, স্যারদেরকে বলবে কার কী সমস্যা আছে। যাই হোক, আমি তোমাদের যে কথা বললাম যে এই প্রশ্নগুলো পড়ে ঐচ্ছিক ক্রিয়া কী, ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝা, ঐচ্ছিক ক্রিয়ার শারীরিক স্তর এবং বাহ্য স্তরগুলা কী, তারপরে নৈতিক ক্রিয়া কী, যে প্রশ্নগুলো আমি পড়িয়েছি। আর আরও কিছু কোয়েশ্চেন তোমাদেরকে বলতেছি, এগুলো তোমরা একটু মনে রাখবে। ঐচ্ছিক ক্রিয়ার গৌণ উৎসগুলা কী, নৈতিক নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে, এটিও একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নৈতিক নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে, তারপরে নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কী, নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কী, এটা একটু তোমাদের পড়বে। তাই আমরা মোটামুটি এখানে নৈতিক ক্রিয়া গৌণ উৎস কী, নৈতিক ক্রিয়ার প্রাথমিক উৎসগুলা কী কী, এই মোটামুটি এই চ্যাপ্টারে পঞ্চম অধ্যায়ের যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, তোমরা মোটামুটি এগুলো একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে যে আর তোমাদের এই যে আমি প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের অতি সংগত প্রশ্নগুলো তোমাদের ক্লাস নেব, আর তোমরা বইগুলো রিডিং করবে। তারপর যদি কোনো সমস্যা থাকে সেটি অবশ্যই আমাকে কলেজে বলবে, আর কলেজে না পারলে আমাকে ফোন করে বলবে, আমি সেগুলি তোমাদের উত্তর সংক্ষিপ্ত আকারে দিয়ে দিব। আর পরীক্ষার আগে আমি তোমাদের একটা সাজেশান দিয়ে দিব খ বিভাগ এবং গ বিভাগ থেকে। আমি আবারও তোমাদের বলছি, তোমরা অবশ্যই আমার সাথে টেলিফোনে হোক কলেজে হোক দেখা করবে। আমি তোমাদের দর্শনের নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি সব সমস্যা, সব চ্যাপ্টার নিয়ে তোমাদের ক্লাস নিব, সমস্যার সমাধান করব। তো তোমরা অবশ্যই ক্লাসে আসবে, কলেজে আসবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস এখানেই, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।